গোটা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা মাফিক ভেঙেছে। একদিকে দুর্নীতি করে পয়সা ইনকাম করেছেন শিক্ষক নিয়োগ করিয়ে, অপরদিকে গোটা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ভেঙেছে আগামী কয়েক দশক গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে গেছে। আমি মনে করি এই চক্রের আসল মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে না ধরলে, তাকে কাস্টডিতে না নিলে কখনোই তদন্ত কমপ্লিট হতে পারে না। দেখুন, তিনি এই রায়গুলো তো তিনি বিচারপতি থাকা অবস্থায় দিয়েছেন। তিনি এই সম্পর্কে অনেক অনেক কিছু জানেন এবং তার সেই রায় প্রদানের ফলেই এই যে দুর্নীতি তার পর্দাফাঁস হয়েছিল, এ নিয়েও কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা যাবে না এত কিছুর পরে, এটা হতে পারে না। এই রাজ্যের এত দুর্নীতি যেখানে সরাসরি প্রমাণ, তারপরেও একবারের জন্য মমতা ব্যানার্জিকে ডাকা হলো না। এটা যে কোনো সেন্সিবল মানুষকে পীড়া দেবে। দেখুন, আপনি রাজনীতি কিছু সময়ের জন্য ভুলে যান, আপনাকে পীড়া দিচ্ছে না। না, এইগুলো আপনাদের স্পেকুলেশন হতে পারে। দেখুন, আদালতে যখন মামলা চলে তখন বিচারপতিরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, বিভিন্ন ধরনের মন্তব্য করেন, কিন্তু সেটাই যে রায় হবে এরকম ভাবার কোনো কারণ নেই। ফলে এটা আপনি একটা স্ট্রে কমেন্ট বলতে পারেন, কিন্তু সেটা নিয়ে আমি মন্তব্য করব না এবং করা উচিত নয়। দেখুন, আদালতে এই যে মামলাটি চলছে, এই মামলাটি চলছে তার কারণ একটা কিছু ঘটনা ঘটেছে। কি ঘটেছে? 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সিলেকশন কমিটি আদৌ তৈরি হয়েছিল কি হয়নি কেউ জানে না। এই যে সিলেকশন কমিটির যে কাজগুলো ছিল সেগুলো কালীঘাটের একটা সিএ ফার্ম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সে করেছে। বাইরের এজেন্সি অ্যাপয়েন্ট করতে পারেন, কিন্তু প্রায়র গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিতে হবে। কোথায় সেই প্রায়র গভর্নমেন্ট অ্যাপ্রুভাল? প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি প্রায়র গভর্নমেন্ট অ্যাপ্রুভাল থেকেও থাকে তাহলে কালীঘাটের একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম সেই শুধুমাত্র এই সিলেকশন প্রসেসের টেন্ডার ভরলো, বা আদৌ টেন্ডার ভরলো না, তাকে ডিরেক্ট দায়িত্ব দিয়ে দেওয়া হলো। যেখানে এসএসসি তে যে 26,000 চাকরি বাতিল হলো, সেখানে দেখা গেল যে 5টা এজেন্সি, 5টা কোম্পানি, ইনক্লুডিং একটা গভর্নমেন্ট এজেন্সি, তারা টেন্ডার ভরলো যে নিয়োগের যে 3টে ধাপ, ওএমআর শিট সাপ্লাই, ওএমআর শিট মূল্যায়ন, ওএমআর শিট ট্রান্সপোর্টেশন, সেগুলো তারা করবেন। এবং তার জন্য 5টা কোম্পানি তারা টেন্ডার হলো। তার মধ্যে একটা কোম্পানিকে, যদিও টেন্ডারের আইন ভেঙেই দিয়েছে, কিন্তু তবুও 5টা কোম্পানি অংশগ্রহণ করেছিল। সেই টেন্ডার নিয়ে গোটা এসএসসি বাতিল হয়ে গেল, 4টে নিয়োগ প্রক্রিয়া। এখানে টেন্ডারই হলো না, প্রায়র গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছিল কি ছিল না কেউ জানে না, সেখানে কি করে একটা সিলেকশন প্রসেস সার্ভাইভ করবে? প্রথম। দ্বিতীয় হচ্ছে যে কাজটি সিলেকশন কমিটির ছিল, সেই কাজটি একটি বাইরের এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে। অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন, প্যানেল প্রিপারেশন কে করবে? আইনে বলা আছে সিলেকশন কমিটি, করেছে কে? কালীঘাটের সিএ ফার্ম। এই যে ধরুন প্যানেল, 2016 সালের প্রাথমিকের এই যে 42,949 জনের প্যানেল কোথায় গেলে পাওয়া যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে, 14 তলায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসে? কোথায় গেলে পাওয়া যাবে? এখনো পর্যন্ত প্যানেলের চেহারা কেউ দেখেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি লিস্ট প্রকাশ করা হলো। সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন যে 2016 সালের নিয়োগে তুমি লিস্ট বের করো, প্যানেল বের করো। তারা 2016 সালের নিয়োগের সাপেক্ষে এবং 20 সালের নিয়োগের সাপেক্ষে লিস্ট বের করলো। সেই লিস্ট যেদিন দিল, তার পরের দিনই আর একটা নতুন বিজ্ঞপ্তি দিয়ে দিল। বিজ্ঞপ্তি দিয়ে বললো, গতকাল যে লিস্ট বের করেছিলাম সেখানে ভুল আছে, এরর ফ্রি লিস্ট আমরা দেবো এই সময়। সেই সময় 2022 সালের কথা বলছি। 2022 সালের সেই সময় টেট 2022 সালের প্রস্তুতি চলছিল। টেট 2022 সালের প্রস্তুতি অন্তিম পর্যায়ে, তাই আমাদের কিছুটা সময় লাগবে, তারপরে আমরা দিয়ে দেব। সেই টেট 2022-এর পরীক্ষা হলো, সিলেকশন প্রসেস হয়ে গেল, 22 পেরোলো, 23 পেরোলো, 24 পেরোলো, 25 সালের এতগুলো মাস পেরোলো, এখনো পর্যন্ত এরর ফ্রি লিস্ট প্রকাশ হলো না। প্যানেল তো দূরস্থ, যারা নিয়োগ পেয়েছে তাদেরই এরর ফ্রি লিস্ট বের করতে পারলো না এখনো পর্যন্ত। প্যানেল তো দূরস্থ। প্যানেল মানে হচ্ছে একেবারে নির্দিষ্টভাবে
রুল 8-এ যেভাবে বলা আছে সেইভাবে প্যানেল প্রিপারেশন করতে হবে এবং সেই প্যানেল পাবলিশ করতে হবে। সেই প্যানেল কখনো বলছে ডিপিএসসি গুলো পাবলিশ করেছে, আরে সেই সময় ডিপিএসসি ছিল না, কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলেছে যে সেই সময় ডিপিএসসি ছিল না। আমরা নথি দিয়ে দেখিয়ে দিয়েছি কোন ডিপিএসসি সেই সময় ছিলই না, কলকাতা হাইকোর্টের রায় থেকে পরিষ্কার যে ডিপিএসসি ছিল না। তাহলে প্যানেল পাবলিশ করলেন কোথা থেকে? প্যানেল অ্যাপ্রুভ করলো কে? লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, টেট ফেল করা ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, রিজার্ভেশন পলিসি ভায়োলেট করেছে। ফলে এত ভায়োলেশন, একেবারে টেন্ডার দেওয়া থেকে শুরু করে একেবারে প্যানেল পাবলিশ করা, ইন্টারভিউ বোর্ড, সিলেকশন কমিটি, একাধিক প্রশ্ন। আর কিভাবে টাকা পয়সা লেনদেন হয়েছে ও তো সিবিআই চার্জশিটে আছে, আমরা তো সেই চার্জশিট পড়ে শুনিয়েছি। সেই চার্জশিট থেকে পরিষ্কার যে কিভাবে টাকা পয়সা লেনদেন হয়েছে। কেউ 15 কোটি চাইছে, কেউ বলছে না যদি না টাকা দেন তাহলে গ্রেপ্তার করিয়ে দিতে হবে অথবা দূরে পোস্টিং করিয়ে দেবো, এইসব হুমকি দিচ্ছেন। এই সমস্ত কিছু পরিষ্কার যে কিভাবে ইনস্টিটিউশনাল করাপশনটা হয়েছে। আসলে এটা হয়েছে একটা পূর্ব পরিকল্পিত বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই দুর্নীতির সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্ত। এই দুর্নীতি একেবারে পূর্ব পরিকল্পনা মাফিক হয়েছে এবং দুর্নীতি করার স্বার্থে সরকারি ক্ষমতা ব্যবহার করা হয়েছে। কিভাবে? সরকার আইন তৈরি করতে পারে, সরকার এই নিয়োগের আইন তৈরি করতে পারে, নিয়োগের আইনে অ্যামেন্ডমেন্ট আনতে পারে। এক্ষেত্রে কি করা হয়েছে দেখবেন, 2001 সালের নিয়োগের আইন, এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইন এবং 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের আইন পাশাপাশি রাখবেন, পরিষ্কার হয়ে যাবে কিভাবে সরকার দুর্নীতিকে প্রমোট করেছে। একদিকে দেখবেন 2001 সালের রিক্রুটমেন্ট রুলসে, প্রাথমিক রিক্রুটমেন্ট রুলসে অ্যাপয়েন্টিং অথরিটি ছিল ডিপিএসসি। ডিপিএসসি মানে 45 জনের একটা ফুল বডি, যেখানে টিচার প্রতিনিধি থাকে, শিক্ষক প্রতিনিধি থাকে, যেখানে এমএলএরা থাকে, যেখানে কাউন্সিলররা থাকে, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার। ফলে একটা ফুল বডি। সে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে দেখেছে, আরে বাবা ফুল বডি থাকলে সেখানে দুটো সিপিএম এর লোক, দুটো বিজেপির লোক, দুটো কংগ্রেসের লোক, দুটো আরএসপির লোক, দুটো সিপিআই এর লোক, মানে বিভিন্ন মানসিকতার লোক থাকবে। তারা তো সকলেই যে দুর্নীতিকে মেনে নেবে তা তো নয়। অতএব এই বডিটাকে ডিপাঙ্ক করে দাও। এই বডি রাখলো না, সমস্ত ডিপিএসসির মাথায় একটা করে চেয়ারম্যান বসানো, সে সবসময় চেয়ারম্যান থাকবে, সেটাই স্বাভাবিক। চেয়ারম্যান কে হলো? বেশিরভাগ ক্ষেত্রে হয় তৃণমূল কংগ্রেসের এমএলএ, না হলে শিক্ষক সেলের নেতা, যাদেরকে সহজে পকেটে ভোট পুড়ে নেওয়া যায়। সেই রকম করে এই গোটা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা মাফিক ভেঙেছে। একদিকে দুর্নীতি করে পয়সা ইনকাম করেছেন শিক্ষক নিয়োগ করিয়ে, অপরদিকে গোটা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ভেঙেছে, আগামী কয়েক দশক গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে গেছে। কি প্রাথমিক শিক্ষা, কি উচ্চ প্রাথমিক শিক্ষা, কি সেকেন্ডারি এডুকেশন, কি হায়ার সেকেন্ডারি এডুকেশন, পুরো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অপরদিকে তিনি এই শিক্ষা ব্যবস্থা যেমন ভেঙেছেন, সঙ্গে এই শিক্ষক নিয়োগ এইভাবে দুর্নীতিপূর্ণ ভাবে করে তিনি টাকা ইনকাম করেছেন। বিকজ আমি একটা কথা টু বি স্পেসিফিক, আমাদের দর্শকরা আপনাদের কাছে জানতে চাইছেন এবং বেশিরভাগ অনেক দর্শক অনেক সময় এই হালফিলের কথা, এসএসসি পরবর্তীকালে যারা পরীক্ষা দিতে পারলেন তারা আমাদের চ্যানেলে এসে কমেন্ট বক্সে লিখে গিয়েছেন যে আপনাদের বিভিন্ন ইন্টারভিউর জন্য ধন্যবাদ ফিরদৌস বাবুকে। তারা জানতে চাইছেন আজকে যে যদি আদালত নিয়োগ বাতিল বহাল রাখে তবে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কিভাবে টিকবে? দাদা দেখুন, নিয়োগ দেখবেন আপনি এই এসএসসির ক্ষেত্রেও নিয়োগ বাতিল হয়েছে, নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, তারপরে দেখুন আদালতই বলেছে যে এই নিয়োগ প্রক্রিয়া একটি নির্দিষ্ট টাইম বাউন্ড ম্যানারে করতে হবে। এখন কি করবেন? দেখুন, আমাদের দেশের যে গণতান্ত্রিক কাঠামো, যে সাংবিধানিক কাঠামো, সেখানে নিয়োগকারী সংস্থা, এক্সিকিউটিভ অথরিটির কাজ, এগুলো পরিষ্কারভাবে বলা আছে। ফলে ক্ষমতা কে এনজয় করবে? কারণ আদালত তার নিয়োগ করে দেবে না, নিয়োগ করবে আলটিমেট নিয়োগকারী সংস্থা। সরকার আদালত ঠিক করে দেবে না যে কে সরকারের মাথা হবে, জনগণ ঠিক করবে। ফলে জনগণকে ঠিক করতে হবে যে কাদেরকে তারা সরকারে বসাবে, দুর্নীতিগ্রস্ত মানুষদের নাকি দুর্নীতিহীন মানুষদের। যদি দুর্নীতিগ্রস্ত মানুষদের সরকারে বসান তাহলে তার ফল জনগণকে ভোগ করতে হবে, এটাই সত্য, ধ্রুব সত্য। এখন তার বিচার নিশ্চিতভাবেই হবে, বিচার হচ্ছে, কিন্তু বিচার প্রক্রিয়ায় নিশ্চিতভাবেই শ্লথতা রয়েছে। কারণ বিচার মানে শুধুমাত্র ওই বিচারালয়ের অভ্যন্তরের বিচারপতি আর আইনজীবী নয়, বিচার মানে একটা সামগ্রিক কনসেপ্ট।
সেখানে সঠিক তদন্ত, সঠিক সরকার ও সমস্ত কিছু যদি আদর্শগতভাবে অবস্থান করে তবেই সেটা সম্ভব প্রকৃত বিচার। না হলে দেখুন সেটা হচ্ছে সাম্যতার বিচার হবে। সেক্ষেত্রে এই দেখুন এই যে নিয়োগ প্রক্রিয়ার 26,000 বাতিল হলো, সকলেই কি দুর্নীতি করেছেন? না, করেননি। কিছুজন নিশ্চিতভাবে আছেন যারা দুর্নীতি না করে নিয়োগ করেছেন, এটা তো যুক্তিসঙ্গত, কিন্তু তাদের আইডেন্টিফাই করবেন কি করে? প্রসেসটাই ত্রুটিযুক্ত হয়। এখানে প্রসেসটাকে ত্রুটিযুক্ত করেছেন বর্তমানের সরকার, এসএসসি বোর্ড, সেটা এসএসসির ক্ষেত্রে বললাম, প্রাথমিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং সরকার। এই যে সরকার এই যে ধরুন বাইরের এজেন্সি অ্যাপয়েন্ট করলো, সরকার একবারের জন্য জানতে চেয়েছে যে তুমি আমার প্রায়র অ্যাপ্রুভালের কথা বলা আছে, তুমি প্রায়র অ্যাপ্রুভাল আমাদের নাওনি কেন? ইভেন 2020 সালের নিয়োগের সাপেক্ষে মানিক ভট্টাচার্য যে সময় ক্ষমতায় ছিলেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদালতে সে মিথ্যাচার করেছে, বলেছে যে আমরা এই সাইবার হ্যাকিং হয়ে গেছিল, যখন আমরা প্যানেল চাইছি, বলছি প্যানেল দাও, যে না প্যানেল তো আপলোড করেছিলাম, সাইবার হ্যাকিং হয়ে গেছিল বলে একটা কমপ্লেন করেছে এবং ডিপিএসসি গুলোতে টাঙিয়ে দিয়েছে। যে একটা ডিপিএসসি টাঙিয়েছে ওই আধ ঘন্টার জন্য টাঙিয়েছে, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে, কারণ প্যানেল ছেঁড়ার জন্য তো তৃণমূল আছেই, তুলে নিয়েছে। ফলে কেউ প্যানেল পেয়েছে, কেউ পায়নি, কেউ আদৌ 2 পেজ পেয়েছে, কেউ 4 পেজ পেয়েছে, কেউ 6 পেজ পেয়েছে, কেউ পাইনি। তাহলে এই যে এত ওয়েবসাইট হ্যাক হচ্ছে না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে হ্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাক তো হলো, অভিযোগ তো দায়ের হয়েছে, আদালতে বলে গেলে অভিযোগ দায়ের হয়েছে, তাহলে সেই অভিযোগপত্রটা কোন থানায় দায়ের হলো? মমতা ব্যানার্জি, আমি কতবার ইন্টারভিউ দিয়ে বলেছি যে এরকম একটা কথা আদালতে এসে বলেছিল, মমতা ব্যানার্জি একবারের জন্য জানতে চেয়েছে এই মানিকের কাছ থেকে, এখনো সে তার দলের এমএলএ, একবারের জন্য জানতে চেয়েছে যে এই তুই অভিযোগ করেছিলিস, কোন থানায় অভিযোগ করেছিস রে, অভিযোগ করতে নাম্বার দে, এফআইআর নাম্বার দে। তার সে নিজে পুলিশ মন্ত্রী, পুলিশের কাছে জানতে চেয়েছে যে এই যে অভিযোগ করেছিল তার কি তদন্ত হয়েছে? আসলে পুরোটাই মিথ্যাচার করেছে, মিথ্যা গল্প বলে আদালত থেকে কি করে বের করব। এই যে ধরুন আপনার ক্যামেরার সামনে বলছি, আর কালকে আদালত বলুক যে প্যানেল পাবলিশ করতে হবে এবং ওই প্যানেলটা আদালতে এসে জমা করতে হবে, দৌড়ে তারপরের দিন সুপ্রিম কোর্ট চলে যাবে ওই অর্ডারটাকে স্টে করাতে। তার কারণ প্যানেল ওদের কাছে নেই, প্যানেল গুলো কি হয়েছে, সব খেয়ে নিয়েছে। কে খেয়েছে? যার পেটে টাকা ভরা আছে তার পেটেই প্যানেল ভরা আছে, খুব পরিষ্কার কথা। যে যার পেটে দুর্নীতির টাকা আছে তার পেটেই এই প্যানেল আছে, তার কাছ থেকেই পাওয়া যাবে। আর এই সমস্ত কিছু পাওয়া যাবে একজনের কাছ থেকে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। ওকে কাস্টাডিতে নিয়ে 2 দিন, বেশি দিন লাগবে না, 2 দিন একটা ভালো অফিসার, সিবিআই দুটো ভালো অফিসারকে দিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করান, 2 দিনে সমস্ত দুর্নীতি উন্মোচিত হয়ে যাবে। ফিরদৌস স্যার, সাধারণ মানুষের চোখে এখন প্রাথমিক শিক্ষক নিয়োগ মানে একদম দুর্নীতির প্রতীক, এই আস্থা কিভাবে ফেরানো যাবে? মমতা ব্যানার্জি থাকতে কিভাবে ফেরাবেন? মাথায় দুর্নীতিগ্রস্ত লোক থাকলে কি করে ফেরাবেন? আপনি এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া আছে সেখানে দুর্নীতি হবে না ভাবছেন, বা হয়নি ভাবছেন? মমতা ব্যানার্জি রয়েছে, দুর্নীতি হবে না এটা হতে পারে? মমতা ব্যানার্জি মানে দুর্নীতি, মমতা ব্যানার্জি মানেই বেসিক্যালি একটা নির্দিষ্ট ডেফিনিট উদ্দেশ্য নিয়ে দুর্নীতি করা। এই যে ধরুন 10 নম্বর দেওয়া হয়েছে এসএসসিতে, ডেফিনিট উদ্দেশ্যে কাউকে চাকরি পাইয়ে দেবো, এটাও তো এক ধরনের দুর্নীতি। এই যে মমতা ব্যানার্জির জন্য রাজ্যের ফ্রেশার যারা তরুণী যারা একদম সদ্য পাস আউট, তারা চাকরি পাবে না? জেনজি কবে জাগবে? গোটা রাজ্যের মানে সাধারণ তরুণীদের, ফ্রেশার্সদের চাকরি পাওয়ার দরজা বন্ধ। মমতা ব্যানার্জি বলে দিয়েছে এসএসসি, ওই আইন সরকার তৈরি করেছে, এসএসসি নিয়োগে যারা ফ্রেশার তাদের জন্য নিয়োগ প্রক্রিয়াটি 90 নম্বরের হয়ে গেছে, আর যারা টিচার তাদের জন্য 100 নম্বরের। কেন? তাদের 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার কারা পাবে? এই 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় লোকজনরা। কেন? তার আগে যারা নিয়োগ প্রক্রিয়া হয়েছে তাদের তো অলরেডি এজ বার হয়ে যাবে, তাদের তো 40 বছর বয়স হয়ে যাবে, এজ বার হয়ে যাবে। ফলে শুধুমাত্র তারা সুযোগ সুবিধা পাবে। আসলে এখানে তো দুর্নীতি করেছে, ও দুর্নীতি করেছে, এবার সকলকে তো টেন্টেড লিস্টের নাম তোলেনি, কিছু তো বাইরে বের করে রেখে দিয়েছে, সেইগুলোকে ওই ঘুরপথে তাদেরকে 10 নম্বর দিয়ে তাদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত, এটাও তো একটা দুর্নীতি। সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা চ্যালেঞ্জ করেছি, সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছি। দেখুন, এটা তো সম্ভব নয় যদি একটা সরকার একদম টপ টু বটম, ঠিক আছে, দুর্নীতিগ্রস্ত,
দুজন, একজন বিকাশ ভট্টাচার্য, একজন ফিরদৌস শামীম মিলে ওটা সরকারের সমস্ত দুর্নীতি আটকে দেবে, এটা তো সম্ভব নয়। জনগণকে দায়িত্ব নিতে হবে। একটা দুর্নীতি দিয়ে মামলা করছে, আর একটা দুর্নীতি প্রত্যেক দিন, মানে কোন ক্ষেত্র পেলেই হলো, সব ক্ষেত্রে দুর্নীতি। জনগণকে দায়িত্ব নিতে হবে। আলটিমেট জনগণ ওই জেনজি ওরা ওই নেপাল বাংলাদেশ করবে, যখন দেখবে যে সব ক্ষেত্রে এটা হচ্ছে, কত মামলা করবেন, কতগুলো আদালত প্রতিটি ক্ষেত্রে, মানে ইচ এন্ড এভরিডে। আজকে এসছে এই যে ল্যান্ডে, মানে হাজারে হাজারে ল্যান্ডের দুর্নীতি আরো ভয়ঙ্কর। মানে এই যে ল্যান্ডের অফিসগুলোতে মানে কি হারে যে দলিল, ডুপ্লিকেট দলিল তৈরি হচ্ছে। আজকে এসছে একই ব্যক্তির দলিল, 3টে জমি কিনেছে, 3টাই 2 নম্বরই করে দলিল তৈরি হয়েছে, ফেক দলিল। বয়স্ক মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে করে কিনেছে, সেই লোকটা এখন আদালতে ঘুরে বেড়াবে কিসের জন্য? না মমতা ব্যানার্জির দলের, তৃণমূল কংগ্রেসের এদের দুর্নীতির জন্য। তাহলে কি নতুন দুর্নীতি সামনে আসতে চলেছে? নিয়োগ দুর্নীতি, অবশ্যই অবশ্যই ল্যান্ডে প্রচুর দুর্নীতি রয়েছে। মমতা ব্যানার্জির আমলে যে ল্যান্ডে কি পরিমাণ দুর্নীতি করেছে, নো আইডিয়া। যে কিভাবে সরকারি জমি দখল, সরকারি মানে এই ভেড়ি গুলোকে, ওয়েটল্যান্ড গুলোকে কিভাবে দখল করে, মানে সেগুলো ইভেন একটা নতুন আইন এনেছে। আগে যেখানে ফিশারম্যান ছাড়া এই ওয়েটল্যান্ড গুলো, যেগুলো জলা আর কি, বৃহৎ জলা যেগুলো, সেগুলো ফিশারম্যান কোঅপারেটিভ ছাড়া কেউ লিজ দিত না। এখন সেগুলোকে ওপেন ইন্ডিভিজুয়ালকে লিজ দেওয়ার জন্য, ইন্ডিভিজুয়াল মানে সোজা করে তৃণমূলকে লিজ দেবে। এই সমস্ত জেলে দেবে, গোটা রাজ্যে 1,20,00,000 জেলে আছে, ওটা লাগু করুক না। যদিও চ্যালেঞ্জ করবো, সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করবো, সেটা অন্য প্রশ্ন, কিন্তু ও জেলেদের এই তারাক না। এই যে বাইপাসের ধার থেকে শুরু করে যত সব দেখছেন এইসব জলাগুলো, সব জেলেদের কোঅপারেটিভ সোসাইটি আছে, এগুলোকে সব তাড়িয়ে দেবে, যে সবাই তৃণমূল দখল করবে। যে আবার ওখানে সবাই হোটেল টোটেল খুলবে, মদের দোকান খুলবে, ওই সন্ধ্যাবেলায় বসে ওই মদের আড্ডা হবে। সেগুলোর জন্য মমতা ব্যানার্জি একটা আইন এনেছে, জনগণের জেনে রাখা উচিত। 2 দিন পরেই দেখবে এগুলো সব হস্তান্তর হয়ে যাবে। মমতা ব্যানার্জি এনেছে এটা, এই আইন, জেলেদের তাড়িয়ে দিয়ে। কারণ জেলেরা না থাকলে জলা জমি কখনোই সংরক্ষিত থাকতে পারে না। কারণ এই জেলেরা জানে যে বেসিক্যালি তারা তো মাছ ধরা ছাড়া আর কিছু জানে না। তাহলে জলা জমি থাকলে তবেই তারা পেশাগত ভাবে টিকে থাকবে, সেই জন্য তারা জলা রক্ষা করে। আর যেই ওই ইন্ডিভিজুয়ালদের জলা লিজ দেবে, ওই এবার ধরুন লিজে এতদিন পর্যন্ত বামফ্রন্ট সরকার কি করেছিল, জেলে ছাড়া কেউ লিজ পেত না। এখন সব ইন্ডিভিজুয়াল পাবে, কোম্পানিরাও পাবে। ইন্ডিভিজুয়াল পাবে মানে কি, তৃণমূলের গুন্ডারা পাবে, মেরে তুলে দেবে, জেলে যারা থাকলো না। এবার ওখানে ওই জলাভূমি ভরাট করবে, বাড়ি তুলবে, মদের দোকান তুলবে, না হলে নিচে দেখবেন ওই ইয়ে করে দেবে, ওই ফ্ল্যাট তুলে দেবে, দিয়ে উপরে দেখবেন বলবে নিচে জলা আছে, উপরে সব মদের দোকান খুলে দেবে। মমতা ব্যানার্জি এইসব ব্যাপারে ওস্তাদ বিলিয়ার। এই থেকে ওই জলার লিজের মাধ্যমে ও কয়েক হাজার কোটি টাকা তুলবে এই ভোটের আগে। একটা ইয়ে এনেছে, অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে, কয়েক হাজার কোটি টাকা তুলবে এই গোটা রাজ্যের জলাভূমি এই হস্তান্তরের মধ্য দিয়ে। কারণ সরকারি জলাভূমি অনেক রয়েছে, এগুলো শুধুমাত্র জেলেদের কোঅপারেটিভ সোসাইটি পেত। সে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে এখান থেকে তুলবে। কারণ হচ্ছে এখন চাকরিতে টাকা তোলার পরিমাণ কমে গেছে, এখন শুধু ট্রান্সফারে টাকা তুলছে। এখন এই জলাগুলোর উপর চোখ পড়েছে এগুলোতে, কারণ এই বাইপাসের ধারে এইসব জলাগুলোতে সবাই, শুধু বাইপাসের ধারে বলে না, গোটা রাজ্যেতে যত জলা রয়েছে সবাই বিক্রি করে টাকা তোলার ধান্দা করেছে, কয়েক হাজার কোটি টাকা তুলবে। আমি এ প্রসঙ্গে বেশ কিছু বিষয় সামনে আনবো। আমি একজন ব্যক্তির কথা বলবো, মানে অনেক সময় তার কথা উঠে এসেছে আপনার আমাদের সাথে সাক্ষাৎকারে। এসএসসি নিয়োগ মামলায় একদম নতুন ফিরদৌসা পার্থদের বিরুদ্ধে এবার রাজসাক্ষী হতে চলেছেন নাকি এক আধিকারিক। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন তারই নিজের জামাই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে এবার আরেক অভিযুক্ত এসএসসির এক আধিকারিককে রাজসাক্ষী করার কথা ভাবছেন। আর কতদিন এইসব চলতে থাকবে দাদা? আসল মাথারা কবে যাবে, ধরা পড়বে? দেখুন, আমি মনে করি এই চক্রের আসল মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে না ধরলে, তাকে কাস্টডিতে না নিলে কখনোই তদন্ত কমপ্লিট হতে পারে না। কারণ সে নিজে পরেশচন্দ্র অধিকারীকে দলে ঢুকে তার মেয়েকে চাকরি দিয়েছে। মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জির আত্মীয় বৃষ্টি মুখার্জি চাকরি দিয়েছে।
মমতা ব্যানার্জি এই এতে মঞ্চে গিয়ে সেতাবের টপকে ইনসান চাকরি পেয়েছে, এগুলো সমস্ত কিছু মমতা ব্যানার্জি জানে। মমতা ব্যানার্জিকে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে হবে, তা যদি না করে তাহলে বুঝতে হবে যে বেসিক্যালি যে কথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে কেন্দ্রের সরকার চাই না, এটা সত্য কথা। উনি হয়তো সেটা বলে ফেলাচ্ছেন, সেন্সিবল মানুষ তিনি বিজেপিতে থাকা সত্ত্বেও, কিন্তু এটা ঠিক কথা, পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা। অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি, তার মতামতকে আপনি সহমত পোষণ করছেন তার সাথে? দেখুন, তিনি এই রায়গুলো তো তিনি বিচারপতি থাকা অবস্থায় দিয়েছেন, তিনি এই সম্পর্কে অনেক অনেক কিছু জানেন, ফলে এবং শুধু তাই কতটা জানেন? অনেক কিছু জানেন, নিশ্চিতভাবে জানেন, অবশ্যই জানেন। দেখুন, কারণ হচ্ছে রিপোর্ট তো যখন তিনি বিচারপতি ছিলেন সেই অবস্থায় ইভেন মুখ বন্ধ খামে যে আদালতের জন্য যে রিপোর্ট গুলো দেওয়া হয়েছে, যদিও সেগুলো দেখুন তিনি নিশ্চিতভাবে বাইরে বলবেন না, বলা উচিত নয়, মানে মন্ত্রগুপ্ত শপথ, কিন্তু তিনি নিশ্চিতভাবে জানেন, বোঝেন যে এর গভীরতা কতটা, এবং তিনি বিচারপতি হিসেবে অত্যন্ত সেন্সিবল ছিলেন। তার কাছে অনেকেই অনেক রেমেডি পেয়েছে, এদের কথা তো অস্বীকার করা যায় না। তার সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, যে কোনো মানুষের রাজনৈতিক আদর্শগত ভাবেও পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি সেন্সিবল মানুষ, এটা তো কেউ অস্বীকার করবে না। ফলে এবং তার আমরা মামলা করেছি, এটা ঠিক কথা, পিটিশনের পক্ষের হয়ে মামলা করেছি, কিন্তু তিনি তো রায় প্রদান করেছেন তিনি, এবং তার রায় আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আপিল হয়েছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। এবং এই তৃণমূল কংগ্রেস যাই বলুক না কেন, অ্যাকচুয়ালি অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি এই রায়গুলো দিয়েছিলেন, এবং তার সেই রায় প্রদানের ফলেই এই যে দুর্নীতি তার পর্দাফাঁস হয়েছিল, এ নিয়েও মানে কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা না। তিনি বুঝেছেন, তিনি হয়তো বিজেপিতে গেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে গেছিলেন যে এই দুর্নীতির অবসান ঘটবে। তিনি যখন দেখছেন যে সেটা ঘটছে না, তিনি সত্যটা অনুধাবন করতে পারছেন, বলছেন। একেবারে ফিরদৌস দা, আমি আপনার কথার সাথে সহমত, মানে টেনেই একটা প্রশ্ন করবো আপনার কাছে। বাংলায় ভয়ঙ্কর দুর্নীতিকে দূর করার আশা নিয়েই রাজনীতিতে এসেছিলাম, কিন্তু সেই আশা এখনো পূর্ণ হয়নি। আমি দল থেকে কিছু পেতে আসিনি, বাংলার জন্য যদি কিছু করতে না পারি তাহলে কোনো দলে থাকার না থাকার সমান। তিনি এটাও দাবি করেছেন যে ইচ্ছে করে মাথা অব্দি পৌঁছচ্ছে না সিবিআই। কি বলবেন দাদা? আমিও দেখুন, আমিও মনে করি যে মানে যিনি প্রাক্তন বিচারপতি যার কথা বলছেন অভিজিৎ বাবু, তিনি কোনো কিছু মানে দেখুন, একজন বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের, এতদিন ধরে বিচারের কাজ করেছেন, তার আগে দীর্ঘ আইনজীবী জীবন এবং অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি কিছু পেতে গেছেন বলে আমি মনে করি না, এবং তিনি অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে গেছিলেন, নিশ্চিতভাবে যেভাবে কাজ করেছিলেন, কেন্দ্রের সরকার আছে, নিশ্চিতভাবে হয়তো ভেবেছিলেন দুর্নীতির অবসান ঘটবে, কিন্তু মানে এটা সত্য কথা দেখছেন গিয়ে যে সেখানে দুর্নীতির অবসান তো ঘটছেই না, উল্টে মাথা যেখানে আছে তারা প্রোটেক্টেড থাকছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা যাবে না এত কিছুর পরে, এটা হতে পারে না। দিল্লির মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাদের ডেকে তাদের কাস্টডি হয়ে গেল। এই রাজ্যের এত দুর্নীতি, যেখানে সরাসরি প্রমাণ, তারপরেও একবারের জন্য মমতা ব্যানার্জিকে ডাকা হলো না। এটা যে কোনো সেন্সিবল মানুষকে পীড়া দেবে। দেখুন, আপনি রাজনীতি কিছু সময়ের জন্য ভুলে যান, আপনাকে পীড়া দিচ্ছে না। আমি ইভেন অনেক তৃণমূলের বয়োজ্যেষ্ঠ মানুষকে, তারা জানি না ক্যামেরার সামনে বলবেন কিনা, তারা অত্যন্ত দুঃখ করেন যে তারা যে মমতা ব্যানার্জি ভেবে ক্ষমতা এনেছিলেন, এক শ্রেণীর মানুষ তো মমতা ব্যানার্জির প্রতি ফেথফুল ছিলেন, মমতা ব্যানার্জিকে ভালোবাসতেন তার লড়াইয়ের জন্য, এদের অস্বীকার করা যায়, কিন্তু তাকে যে উদ্দেশ্য নিয়ে লোকে ভোট দিল, যে উদ্দেশ্য নিয়ে তার সঙ্গে লড়াই করলো, উল্টে দেখলেন যে সে এসে যে সততার প্রতীক মমতা ব্যানার্জি ছিল, সে একেবারে সততার প্রতীক হয়ে গেল, দুর্নীতির প্রতীক হয়ে গেল। এটা সেই মানুষগুলোকে পীড়া দেয়। এবং এই যে সিবিআই ডাকছে না, ইডি ডাকছে না, সিবিআই কাস্টডিতে দিচ্ছে না, এটা কিন্তু অনেক ইভেন বিজেপি কর্মীকেও পীড়া দেয়। অনেক বিজেপি কর্মী, অনেক বিজেপি নেতাদের চিনি, যাদের সত্যি সত্যি হয়তো ক্যামেরার সামনে তারা বলবেন না, কিন্তু তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে পীড়া দেয়। হয়তো সবাই ক্যামেরার সামনে বলতে পারেন না,
কিন্তু এটা তো সত্য কথা, তাদের মানে সবাই একদম বিজেপিতে মানে কেউ মনে করেন না যে মমতা ব্যানার্জিকে না ডাকা উচিত নয়, সেটা তো নয়। অনেকেই মনে করেন এবং তারা হয়তো ক্যামেরার সামনে অনেকে বলেও ফেলছেন যে মমতা ব্যানার্জিকে ডাকা উচিত, তবে কাস্টডিতে নেওয়া উচিত। তার কারণ হচ্ছে এই দুর্নীতি, দেখুন দুর্নীতির তো একটা চক্র তৈরি হয়েছে, জাল তৈরি হয়েছে। এই জালটাকে আনাত করতে গেলে আপনাকে এই জালের কেন্দ্রবিন্দুতে যে রয়েছে মাকড়সা জালে, দেখো মাকড়সা জাল তৈরি করে একটা পয়েন্ট থেকে, উনি সেই পয়েন্ট ফিরদৌস, আমি যেখান থেকে জালটা ছড়িয়েছে। একেবারে আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আরজি করের সন্দীপ ঘোষের নামে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, সেই আক্তার আলীকে সাসপেন্ড করলো। অবশ্যই এটা স্বাভাবিক ছিল, এটাও তো স্বাভাবিক হয়ে গেছে। যে যে উন্মোচিত করবে তার উপরে আক্রমণ, যে মানে অ্যাকচুয়ালি আক্রান্ত হবে তাকেই অপরাধী বলে আবার সাব্যস্ত করার চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এটাই স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। আমি বলবো নিশ্চিতভাবেই জনগণকে তাদের দায়িত্ব নিতে হবে এরপরে, তার কারণ আলটিমেট দেখুন এদেরকে সরকারে দিয়ে এনেছে জনগণ, কিছুটা সততার সঙ্গেই হয়তো এসছে, কিছু ভোট চুরি করেও এসছে, কিন্তু আলটিমেট জনগণকে দায়িত্ব নিতে হবে। জনগণকে যেমন ভোট দিয়ে দায়িত্ব নিতে হবে, সঙ্গে ভোট চুরি আটকিয়ে রিগিং আটকিয়ে জনগণকে দায়িত্ব নিতে হবে, কারণ জনগণ ইতিহাস রচনা করে। ফিরদৌস, কোনো কোথাও দলদাস বিএলও সঙ্গী তৃণমূল, কখনো বিএলও কেও হুমকি তৃণমূলের, কোথাও বিরোধী বিএলএদেরকে মারধর এসআইআর কে প্রভাবিত করছে তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে তিনি এসআইআর এর এই সার্টিফিকেটটা তিনি নিজের হাতে নিয়েছেন। কি বলবেন? দেখুন মমতা ব্যানার্জি তো বলেছিলেন তিনি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, এসআইআর হলো কি করে? জীবন্ত মমতা ব্যানার্জি আর এসআইআর এটা তো চলতে পারে না। এখন মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে তিনি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হতে দেবেন না, তিনি নিজে আবার এসআইআর এর ফর্ম নিচ্ছেন। আসলে তিনি জনগণের সঙ্গে প্রতারণা করছেন। একদিকে তিনি এসআইআর করার জন্য অফিসার সাপ্লাই করছেন, তিনি এসআইআর এর ফর্ম নিচ্ছেন, আর অন্যদিকে জনগণকে তিনি জনগণের সামনে মিথ্যাচার করে তাদের তাতাচ্ছেন। অত্যন্ত বেসিক্যালি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যার যদি আপনি তার যদি লিস্ট বানাতে থাকেন, এ তো মানে আদি অন্তহীন একটি লিস্ট তৈরি হবে। প্রায়শই এই মিথ্যা কথা বলাতে এত পটুতা তিনি অর্জন করেছেন। রাজ্যের কোন মুখ্যমন্ত্রী, এই রাজ্য শুধু নয়, এই রাজ্যের আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারা অত্যন্ত শ্রদ্ধেয়, কিন্তু তিনি ওই পদটিকে যেভাবে কালিমা লিপ্ত করেছেন অভাবনীয়। আমার ছোট্ট একটা প্রশ্ন, এটার জবাবটা আমি চাই আপনার কাছে। সেটা হচ্ছে সাধারণ ভাবে একটা বিষয় তো সামনে আছে যে সিবিআই বা ইডির তদন্তে, কিন্তু স্যার কারা মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছেন যে তাদের নাম প্রকাশ্যে আনা যাচ্ছে না? দেখুন আমি মনে করি সিবিআই এবং ইডির তদন্ত একদম মাথা থেকে শুরু করা উচিত। দেখুন ওখান থেকে শুরু করলে না পুরো রুটটা আনাট হয়ে যাবে, কারণ অলরেডি দেখুন বলা আছে, কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলেছে যে প্রয়োজনে যারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারে। আরে 6 জনকে ডেকে 6 দিন লাইট বন্ধ করে ট্রিটমেন্ট দিলে এরা সব গড়গড় করে বলে দেবে, সব বলে দেবে। সে বলে দেবে কোন দালালকে দিয়েছে, সেই দালালকে ডেকে নিয়ে আসবেন লাইট বন্ধ করে, 6 মিনিটও লাগবে না। ও সিবিআই অফিসাররা খুব ভালো করে জানেন, কিন্তু এর মধ্যে কোথাও একটা হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এটা খুব